পিএইচডি গবেষণার জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর আগমন এটা কি একটা আশীর্বাদ নাকি এক নতুন বিপদ? আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব কিভাবে গবেষকরা এই শক্তিশালী টুলটাকে ব্যবহার করতে পারেন নিজেদের একাডেমিক সততা বজায় রেখে। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো যে জেনারেটিভ এআই আপনার থিসিসটা কয়েক ঘন্টায় লিখে ফেলতে সাহায্য করছে, সেটাই কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনার পুরো কাজটা বাতিল করে দেওয়ার কারণ হতে পারে। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে এই প্রযুক্তির অসীম শক্তিকে কাজে লাগানো যায়, কিন্তু এর পাতা ফাঁদে পা না দিয়ে? আমরা পুরো বিষয়টাকে সহজ করে বোঝার জন্য 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব এআই নিয়ে ঠিক কী ধরনের সংকট তৈরি হয়েছে, তারপরের ঝুঁকিগুলো কি, গবেষণার নতুন নিয়মকানুন কি বলছে, এটা ব্যবহারের সঠিক পদ্ধতি কি, আর সবশেষে দেখব গবেষণার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তো এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে এআই একটা অসাধারণ শক্তিশালী টুল, কিন্তু এই দারুণ শক্তির পেছনেই লুকিয়ে আছে বেশ কিছু গুরুত্বতর নৈতিক আর একাডেমিক ঝুঁকি, যেগুলো আমাদের সবার আগে বুঝতে হবে। দেখুন, চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের মতো টুলগুলো তো এখন গবেষকদের অনেক কাজেই সাহায্য করছে। যেমন ধরুন ড্রাফটিং, এডিটিং বা খুব জটিল কোনো তথ্যের সারাংশ তৈরি করা। এতে সময় যেমন বাঁচছে, কাজের গতিও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। মানে গবেষণাটা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। কিন্তু আসল সমস্যাটা শুরু হচ্ছে ঠিক এখানেই, যখন কোনো গবেষক এআই দিয়ে তৈরি করা লেখা নিজের বলে চালিয়ে দিচ্ছেন কোনো রকম স্বচ্ছতা বা নিজের অবদান ছাড়াই, তখন সেটাকে একেবারে সরাসরি প্ল্যাজিয়ারিজম হিসাবেই ধরা হচ্ছে। এটা একাডেমিক সততার একটা পরিষ্কার লঙ্ঘন, এখানে কোনো যদি কিন্তু নেই। আর এআই এর অপব্যবহারের ফল কিন্তু বেশ ভয়ঙ্কর হতে পারে। এটা শুধু থিসিস বাতিল হওয়াতেই থেমে থাকে না, একজন গবেষকের পুরো ক্যারিয়ার পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। একটা বাস্তব উদাহরণ দিই। কিছুদিন আগেই বিহারের বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিহার ইউনিভার্সিটিতে কয়েক ডজন পিএইচডি থিসিস বাতিল করে দেয়া হয়েছে। কারণটা কি জানেন? কারণ সেগুলোর 40%-এরও বেশি কন্টেন্ট ছিল এআই দিয়ে তৈরি। এটা কোনো বানানো গল্প নয়, এটা একটা জলযন্ত্র সতর্ক বার্তা। ইউজিসির নিয়ম কিন্তু খুব পরিষ্কার। 10% পর্যন্ত মিল হয়তো মেনে নেওয়া হয়, কিন্তু তার বেশি হলেই শাস্তি। একবার ভাবুন, 40% মিল পাওয়া গেলে থিসিস বাতিল হতে পারে, আর 60%-এর বেশি হলে তো রেজিস্ট্রেশনই বাতিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এখন এআই দিয়ে তৈরি করা লেখাও এই একই নিয়মের অধীনে প্লেজিয়ারিজম হিসেবেই দেখা হচ্ছে। তাহলে এই জটিল পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? ভালো খবর হলো, আমাদের দেশের উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা ইউজিসি এবং কারিগরি শিক্ষা নিয়ন্ত্রক এআইসিটিই কিছু নতুন আর খুব স্পষ্ট নির্দেশিকা দিয়েছে, যা আমাদের পথ দেখাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে একটা হলো এই সংখ্যাটা 20%। এআইসিটিই টাস্কফোর্সের মতে একটা থিসিসে এআইয়ের অবদান কোনোভাবেই এর বেশি হওয়া উচিত নয়। এই 20%-এর সীমাটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। এছাড়াও এআইসিটিই আরও কয়েকটা জিনিসকে বাধ্যতামূলক করেছে, যেমন কাজটাকে কোনো পিয়ার রিভিউড জার্নালে প্রকাশ করতে হবে, এআই ব্যবহার করলে সেটা পরিষ্কারভাবে জানাতে হবে, আর অবশ্যই প্লেজিয়ারিজম চেক করাতে হবে। মূল উদ্দেশ্য কিন্তু একটাই, গবেষণার মান ধরে রাখা। এই ব্যাপারে ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিল্লি একটা দারুণ উদাহরণ তৈরি করেছে। তারা এআই ব্যবহারের উপর একটা খুব বিস্তারিত আর কঠোর নিয়ম চালু করেছে, যা এখন অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটা মডেল হিসেবে কাজ করছে। খুব সহজ করে বললে এই নতুন নিয়মগুলোর মূল কথা হলো, এআই আপনার সহকারী হতে পারে, কিন্তু লেখক নয়। কাজের 100% দায়ী লেখকের নিজের। কোনো এআই টুল, তার কোনো ভার্সন আর কী কারণে ব্যবহার করা হয়েছে সেটা পরিষ্কার করে জানাতেই হবে। আর এটা লুকানোর চেষ্টা করা মানে একটা বড় একাডেমিক অপরাধ করা। চলুন এবার কিছু হাতে কলমে করার মতো বিষয়ে আসা যাক। মানে গবেষকরা তাদের কাজে এআই ব্যবহার করার সময় ঠিক কোন কোন পদক্ষেপগুলো মাথায় রাখতে পারেন। নৈতিকভাবে এআই ব্যবহার করতে চাইলে এই 4টে সহজ ধাপ মাথায় রাখলেই হবে। 1. এআইকে শুধু একটা সহায়ক টুল হিসাবে ব্যবহার করুন, মূল লেখা তৈরির জন্য নয়। 2. সবসময় স্বচ্ছ থাকুন আর কি ব্যবহার করেছেন তা জানিয়ে দিন। 3. এআই যাই তথ্য দিক না কেন সেটাকে ভালো করে যাচাই করুন আর নিজের ভাষায় লিখুন। আর সবশেষে 4 নম্বর মনে রাখবেন, আপনার কাজের সব দায় কিন্তু আপনারই। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক কি করা উচিত আর কি একেবারেই করা উচিত নয়। লেখার ভাষা ঠিক করতে বা নতুন আইডিয়া পেতে এআই ব্যবহার করা যেতেই পারে, কিন্তু সরাসরি কপি পেস্ট করা, মূল যুক্তি লেখার জন্য এর উপর ভরসা করা বা ওই 20%-এর সীমাটা পার করে ফেলা, এগুলো একেবারেই চলবে না। এই কথাটা পুরো আলোচনার সারমর্ম। প্রযুক্তি শেখার ক্ষেত্রে সহায়তা করবে, স্কলারের চিন্তা করার প্রয়োজনীয়তা দূর করবে না।
এর মানে হল প্রযুক্তির কাজ গবেষককে সাহায্য করা, তার হয়ে চিন্তা করে দেওয়া নয়। শেষ বিশ্লেষণটা সবসময় মানুষের মস্তিষ্ক থেকেই আসতে হবে। এখন অনেকেই হয়তো ভাবছেন যে এই নতুন নিয়মকানুন মেনে চলাটা বেশ কঠিন। তবে ভালো খবর হলো সঠিক পথ দেখানোর জন্য এখন অনেক বিশেষজ্ঞ এবং সংস্থা এগিয়ে আসছে, যারা নৈতিকভাবে এআই ব্যবহারে গবেষকদের সাহায্য করতে পারে। তো সবশেষে প্রশ্নটা এসে দাঁড়ায়, একাডেমিক গবেষণার ভবিষ্যৎ তাহলে কি? এআই আর একাডেমিক সততা কি আদৌ একসাথে চলতে পারবে? একটা কথা খুব পরিষ্কার করে বোঝা দরকার, এই নিয়মকানুনগুলো কিন্তু এআইকে নিষিদ্ধ করার জন্য তৈরি হয়নি। আসল লক্ষ্য হল এর অপব্যবহার বন্ধ করা, এটা নিশ্চিত করা যে প্রযুক্তি মানুষের বুদ্ধিকে সরিয়ে না দিয়ে বরং গবেষণার মানকে আরও উন্নত করে তুলবে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে, এআই কি গবেষণার পথে একজন নির্ভরযোগ্য সঙ্গী হবে, নাকি ব্যর্থতার একটা সহজ শর্টকাট? উত্তরটা পুরোপুরি নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের উপর। আমরা এই প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করব।